আচ্ছা, এমন একটা ঝড়ের কথা ভাবুন তো, যেটা শুধু আকাশ কালো করে দেয় না, বরং এক দেবতার ইচ্ছায় একটা গোটা রাজ্যকে ধ্বংস করে দেওয়ার জন্যই নেমে আসে। আজকে আমরা কবি মুকুন্দ চক্রবর্তীর মহাকাব্য চণ্ডীমঙ্গলের ঠিক সেই ভয়ঙ্কর অধ্যায়টা নিয়ে কথা বলবো, কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি, যেখানে বলা যায় ধ্বংসই ছিল সৃষ্টির প্রথম ধাপ। দেখুন, এই একটা লাইনেই কবি যেন পুরো আতঙ্কটা ধরে ফেলেছেন। একবার ভাবার চেষ্টা করুন, এমন ঘন অন্ধকার নেমে এসেছে যে কেউ নিজের শরীরটাই দেখতে পাচ্ছে না। মানে গোটা কলিঙ্গ রাজ্যটা যেন একটা জীবন্ত কবরে পরিণত হয়ে গেছিল। কিন্তু প্রশ্ন হল কেন কেন প্রকৃতির এমন ভয়ঙ্কর রূপ? এর উত্তরটা কিন্তু কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নেই। আর এখানেই আমরা ঝুঁকছি আমাদের প্রথম পর্বে। চলুন দেখি এই প্রলয়ের পেছনে লুকিয়ে থাকা সেই দৈবী পরিকল্পনাটা আসলে কি ছিল। তো আসল কারণটা কি? দেখুন, এই ধ্বংসলীলার নেপথ্যে ছিলেন স্বয়ং দেবী চণ্ডী। তিনি তার প্রিয় ভক্ত কালকেতুর জন্য একটা নতুন রাজ্য গড়তে চেয়েছিলেন, আর তার জন্য দরকার ছিল কলিঙ্গ রাজ্যের সম্পূর্ণ বিনাশ। ভাবা যায়, মানে একটা নতুন কিছু সৃষ্টি করার জন্য আগে দরকার ছিল এমন নির্মম একটা ধ্বংসযজ্ঞের। আচ্ছা, পরিকল্পনা তো বোঝা গেল, কিন্তু কিভাবে সেই ভয়ঙ্কর প্রলয় নেমে এসেছিল কলিঙ্গে? চলুন পরের অংশে আমরা অন্ধকারের সেই প্রথম মুহূর্তগুলো দেখি। সবকিছু ঘটল অবিশ্বাস্য দ্রুত। প্রথমে ঈশান কোণ মানে উত্তর পূর্ব কোণ থেকে মেঘ জমতে শুরু করল। তারপরেই ঘন ঘন বিদ্যুতের ঝলকানি যেন আকাশটাকেই চিরে ফেলছে। উত্তরের বাতাস সঙ্গে করে নিয়ে এলো মেঘের সেই ভয়ঙ্কর গর্জন, আর ঠিক তারপরেই আকাশ ভেঙে নামল মুষলধারায় বৃষ্টি। আর কলিঙ্গের সাধারণ মানুষ, তারা কিন্তু প্রকৃতির এই ইঙ্গিতটা ঠিকই বুঝে গিয়েছিল। মেঘের ওই বিকট গর্জন শুনেই তারা বুঝে ফেলেছিল যে এটা কোনো সাধারণ ঝড়বৃষ্টি নয়, এটা মহাপ্রলয়ের সংকেত। তাদের মনটা ভয়ে আর বিষাদে একেবারে পাথর হয়ে গিয়েছিল। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠল যে মানুষ নিজের বাড়িতেও আর নিরাপদ বোধ করছিল না। জীবন বাঁচানোর জন্য তারা ঘর ছেড়ে দিকভিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে শুরু করল। শুধু একটাই লক্ষ্য, কোনোভাবে প্রাণে বাঁচা। এবার আমরা ঝড়ের সেই আসল রূপটা দেখব, মানে যে পর্যায়ে প্রকৃতি নিজেই দেবীচণ্ডীর আদেশে একটা ভয়ঙ্কর ধ্বংসের হাতিয়ার হয়ে উঠেছিল। প্রথম আঘাতেই ধ্বংস হয়ে গেল রাজ্যের প্রাণকেন্দ্র, তার কৃষি ব্যবস্থা। যে সবুজ ফসলের মাঠগুলো ছিল কলিঙ্গের গর্ব, সেগুলো মুহূর্তের মধ্যে ধুলোয় ঢেকে গেল যেন একটা ধুলোর সমুদ্র। এটা ছিল প্রজাদের অস্তিত্বের উপর একটা সরাসরি আঘাত। আচ্ছা, বৃষ্টির বেগটা ঠিক কতটা ছিল সেটা বোঝানোর জন্য কবি একটা অসাধারণ পৌরাণিক চিত্রকল্প ব্যবহার করেছেন। তিনি বলছেন, দেখে মনে হচ্ছিল যেন স্বর্গের ৮টা বিশাল হাতি, যাদের অষ্ট গজরাজ বলা হয়, তারা তাদের সুর দিয়ে পৃথিবীতে অবিরাম জল ঢেলে চলেছে। কবির এই উপমাটা একবার দেখুন। তিনি বলছেন বৃষ্টির ধারাগুলো নাকি হাতির সুরের মতো মোটার শক্তিশালী ছিল। মানে শুধু এই একটা তুলনাতেই কিন্তু বৃষ্টির ভয়াবহতাটা পরিষ্কার বোঝা যায়। এর মানেটা হলো, বৃষ্টি শুধু ফোঁটায় ফোঁটায় পড়ছিল না, মনে হচ্ছিল যেন আকাশ থেকে আস্ত জলের থাম নেমে আসছে। এক কথায় একটা অভাবনীয়, অকল্পনীয় বর্ষণ। আর এবার আমরা পৌঁছচ্ছি এই প্রলয়ের একেবারে চূড়ান্ত পর্যায়ে, সেই টানা ৭ দিনের অকল্পনীয় তাণ্ডব, যেটা কলিঙ্গের অস্তিত্বকেই প্রায় মুছে ফেলার জন্য যথেষ্ট ছিল। ৭, শুধু এই একটা সংখ্যাই যেন পুরো বিভীষিকাটাকে বলে দেয়। একটানা ৭ দিন, এক মুহূর্তের জন্য বৃষ্টি থামেনি। এই না থামা দুর্যোগটা কলিঙ্গের মানুষের মনের ভেতরের শেষ আশাটুকু কেড়ে নিয়েছিল। কেমন ছিল সেই ৭টা দিন? আচ্ছা, দিন আর রাতের মধ্যে কোনো তফাৎ ছিল না। মেঘের গর্জনের এতটাই আওয়াজ ছিল যে কেউ নিজের গলার স্বরটাও শুনতে পাচ্ছিল না। আর সূর্য তো যেন চিরকালের জন্য হারিয়ে গিয়েছিল। তখনকার দিনে একটা বিশ্বাস ছিল যে ভয়ঙ্কর বজ্রপাত থেকে বাঁচতে হলে জৈমিনী মুনির নাম জপ করতে হয়। তাই কলিঙ্গের সেই অসহায় মানুষগুলো ওই চরম বিপদের মুহূর্তে বাঁচার জন্য ঋষি জৈমিনীর নামই ডাকতে শুরু করেছিল। প্রকৃতির ভারসাম্য যে ঠিক কতটা বিগড়ে গিয়েছিল তা এই একটা দৃশ্য থেকেই পরিষ্কার বোঝা যায়। বন্যার জলে গর্ত থেকে সাপ পর্যন্ত বেরিয়ে এসে জলের উপরে ভেসে বেড়াচ্ছিল। মানে জল আর ডাঙার মধ্যে কোনো পার্থক্যই আর অবশিষ্ট ছিল না। তো এই ৭ দিনের তাণ্ডব শেষ হওয়ার পর কলিঙ্গের কি পরিণতি হল? চলুন এবার শেষ পর্বে গিয়ে ঝড়ের রেখে যাওয়া সেই ধ্বংসের ছবিটা একবার দেখি। ক্ষয়ক্ষতি ছিল এক কথায় সম্পূর্ণ। ফসল তো আগেই নষ্ট হয়ে গিয়েছিল, এবার একটানা বৃষ্টিতে মানুষের ঘরবাড়ি সব পচে গেল। রাজ্যের বড় বড় মন্দির, প্রাসাদ সব টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল, আর সমস্ত রাস্তাঘাট জলের নিচে পুরোপুরি হারিয়ে গেল। শুধু বৃষ্টিই নয়, তার সাথে পড়ছিল বিশাল বিশাল শিল।
কবি সেটার একটা তুলনা দিয়েছেন, বলছেন শিলগুলো নাকি ঘরের চাল ফুটো করে সোজা মেঝেতে এসে পড়ছিল, ঠিক যেমন ভাদ্র মাসে গাছ থেকে পাকাতাল ধপ করে মাটিতে পড়ে। আর দেবী চণ্ডীর এই পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য এগিয়ে এলেন স্বয়ং পবনপুত্র হনুমান। তাকে আদেশ দেওয়া হয়েছিল ঝড়ের পরেও যা কিছু কোনো ক্রমে দাঁড়িয়ে আছে, যেমন মন্দির বা বড় বাড়ি, সেগুলো সব ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য। এবং সব শেষে এলো অন্তিম আঘাত। দেবী চণ্ডীর আদেশে দেশের সমস্ত নদনদী উত্তাল হয়ে একযোগে কলিঙ্গের দিকে ছুটে এলো। এই সম্মিলিত জলের স্রোত একসময়ের সমৃদ্ধশালী রাজ্যটার শেষ চিহ্নটুকুও পৃথিবীর বুক থেকে পুরোপুরি মুছে দিল। এই পুরো ধ্বংসলীলাটার কথা শোনার পর শেষে একটাই প্রশ্ন মনে ঘুরে ফিরে আসে, একটা নতুন আদর্শ রাজ্য গড়ার জন্য একটা গোটা সভ্যতাকে এইভাবে নিশ্চিহ্ন করে দেওয়াটা কি সত্যি অনিবার্য ছিল? সৃষ্টির নামে এই ধ্বংসের প্রয়োজনীয়তা? এই প্রশ্নটা হয়তো আমাদের চিরকাল ভাবাবে।